হ্যালো স্টুডেন্টস, আমি সজল দাস। ফিজিক্স ক্লাস বাই সজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় স্থিতিস্থাপকতা। দেখো, স্থিতিস্থাপকতা কি এটা জানতে গিয়ে যদি আমি বাস্তব জীবনে কিছু উদাহরণের সাহায্য নিই তাহলে বুঝতে পারবো যে স্থিতিস্থাপকতা মূলত কী। তোমরা লক্ষ্য করে থাকবে একটা স্প্রিং বা রাবারকে আমরা যে টানি বা প্রসারিত করি, একটা স্প্রিং যাকে আমি একটা দৃঢ় অবলম্বনে আটকে দিয়েছি, দিয়ে টানছি, প্রসারিত হচ্ছে, ছেড়ে দেওয়া স্প্রিংটা আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। বলছে যে ধর্মের কারণে স্প্রিংটা তার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে, সেই ধর্মটা মূলত স্থিতিস্থাপকতা। দেখো, আমি এখানে মূলত স্প্রিংয়ের সাহায্য নিয়েছি। শুধু স্প্রিং নয়, কঠিন তরল গ্যাসীয় প্রতিটি পদার্থের সাধারণ ধর্ম স্থিতিস্থাপকতা। কঠিন তরল গ্যাসের প্রতিটা পদার্থেরই সাধারণ ধর্ম মূলত কেন ফিরে যায়? যখনই আমরা কোনো একটা বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করব, সঙ্গে সঙ্গে বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। তোমরা জানো, নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যখনই আমি বাইরে থেকে বল প্রয়োগ করব, সঙ্গে সঙ্গে বস্তুর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলই বস্তুকে তার স্বাভাবিক অবস্থায় ফিরে নিতে সাহায্য করে। বলছে যে ধর্মের কারণে এই ঘটনাটা ঘটছে, যে ধর্মের কারণে বলছে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে আকার বা আকৃতির পরিবর্তন করার পর বাহ্যিক বল সরিয়ে নিলে বস্তুটি আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, সেই ধর্মটাকে বলা হবে স্থিতিস্থাপকতা। তো এখন আমরা দেখব যে একটা কোশ্চেন থাকে যে রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক কেন? রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। একই প্রস্থচ্ছেদে একটা আমি ইস্পাতের দণ্ড দিয়েছি আর একটা রাবারের দণ্ড দিয়েছে। একই প্রস্থচ্ছেদের একটি রাবার এবং একটি ইস্পাতের দণ্ড তোমায় দেওয়া হয়েছে। ধরো এইরকম যদি হয়, এটা হচ্ছে কি ইস্পাত, এটা হচ্ছে কি রবার। তো আমি যদি উভয়কে একটা এই প্রান্তগুলো একটা কোথাও দৃঢ় অবলম্বনে আটকে দিয়েছি, দিয়ে ইস্পাতের আমি 1 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছি আর রাবারেরও 1 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবো। রাবারের কত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবো? 1 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাবো। এটা 1 সেমি বাড়িয়েছি, এটাও 1 সেমি বাড়িয়েছি। দেখো, দুটোতেই 1 সেমি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছি, তাহলে কোনটা বেশি বল প্রয়োগ করতে হবে? এটা খুবই সাধারণ প্রশ্ন, যে আমরা প্রাত্যহিক জীবন থেকে দেখেছি যে রাবার তুলনায় ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয় একই পরিমাণ দৈর্ঘ্য প্রসারণের জন্য। মানে F1 গ্রেটার দেন কী হবে গো? F2 হবে। একটা কোশ্চেন থাকে যেটা কি বলতো, যে রবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক কেন? তোমাদের মানে লেখার সময় টু দ্য পয়েন্ট লিখতে হবে। এভাবে লিখতে হবে যে একই প্রস্থচ্ছেদের কিন্তু ভিন্ন উপাদানের তৈরি দুটি দণ্ডে একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে গেলে যাতে বেশি বল প্রয়োগ করতে হয় তার স্থিতিস্থাপকতা বেশি। তো তারপরে প্যারা করে লিখতে হবে যে একই প্রস্থচ্ছেদের একটি রাবার একটা ইস্পাতের দণ্ড নিয়ে একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে গেলে রাবার অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়। তাহলে সুতরাং রাবার অপেক্ষা ইস্পাত বেশি স্থিতিস্থাপক। দেখো, আমার কাছে দুটো স্প্রিং আছে। দেখো, এই যে স্প্রিংটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এর যদি আকার বা আকৃতি পরিবর্তন ঘটাতে চাই, মানে খুব চেপে গিয়ে সংকোচন করতে চাই বা টেনে প্রসারিত করতে চাই, তাহলে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এর স্থিতিস্থাপকতা বেশি, এর স্থিতিস্থাপকতা এর তুলনায় বেশি। দেখো, আমি এটাকে সামান্য টানছি, প্রসারিত হয়ে যাচ্ছে। তাহলে আমি এর একটুখানি সামান্য প্রসারণ করার জন্য যে বল প্রয়োগ করছি, এর সামান্য প্রসারণের জন্য তার চেয়ে অনেক বেশি পরিমাণ বল প্রয়োগ ঘটাতে হচ্ছে, যদিও প্রস্থচ্ছেদের ব্যাপারটা থাকে। এইটাই তো, যাতে বেশি বল প্রয়োগ করতে হবে, একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করতে গেলে যাতে বেশি বল প্রয়োগ করতে হবে, যে বস্তুতে বেশি বল প্রয়োগ করতে হবে তার স্থিতিস্থাপকতা বেশি। এখানে একটা কথা সবসময় মাথায় রাখবে তোমরা, যে এই ক্রস সেকশনাল এরিয়াটা বলা হয়, মানে একই প্রস্থচ্ছেদ, এটা ওই এ আর এরও প্রস্থচ্ছেদ কত এ। এইবার আমরা দেখব যে পূর্ণ দৃঢ় বস্তু কি। পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি, পূর্ণ দৃঢ় বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু
পূর্ণ দৃঢ় বস্তু মানেটা কী বলো তো? বলছে কোনোটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করলে যদি তার আকার বা আকৃতির কোনোরূপ পরিবর্তন না হয় তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলা হবে। ধরো একটা এরকম কিউবিক্যাল একটা কিছু শেপের একটা কিছু দেওয়া হয়েছে, কাঁচের বা হিরে, কাঁচ বা হিরেকে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে বিবেচনা করা হয়। তো আমি যদি এখানে চারদিক থেকে বল প্রয়োগ করছি, এর কোনোরূপ আকার বা আকৃতির পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা পূর্ণ দৃঢ় বস্তু, এটা একটা পূর্ণ দৃঢ় বস্তু। মূলত আমি তোমাদের বলি যে কাঁচ এবং হিরেকে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে বিবেচনা করা হয়। দেখবে ওই কাঁচের তো আমরা জানি কাঁচের বাইরে থেকে বল প্রয়োগ করে আকার বা আকৃতির পরিবর্তনের চেষ্টা করলে কী হবে? ভেঙে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা পূর্ণ দৃঢ় বস্তু। এইবার আমরা দেখব যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক